country has been very close and very helpful to us. More than 80 years of close partnership between the United States and the Kingdom of Saudi Arabia. The U.S.-Saudi relationship has been a bedrock of security and prosperity. And we take the next steps to make our relationship closer, stronger, and more powerful than ever before. আমেরিকা বর্তমানে শুধুমাত্র একটি দেশকেই বিশেষ গুরুত্ব দিয়ে দেখে। দেশটি রাশিয়া নয়, চীনও নয়, এটি হলো সৌদি আরব। A welcome of pomp and ceremony for the Saudi prince. We really have a great friendship, a great relationship. The U.S. and Saudi Arabia have deep ties that go back decades. Saudi Arabia and the U.S. are connected by oil. কিন্তু আপনি কি জানেন সৌদি আরবের কোনো পারমাণবিক বোমা নেই, তাদের চীনের মতো কোনো ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ার নেই, এমনকি তাদের পর্যাপ্ত পানিও নেই। আর আপনি যদি ভেবে থাকেন যে শুধুমাত্র তেলই তাদের এত শক্তিশালী করেছে, তবে আবার ভাবুন। ইরান, ভেনেজুয়েলা, লিবিয়া, ইরাক সবারই তেল ছিল, কিন্তু যখন তাদের অর্থনীতি আমেরিকার দ্বারা কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল, সেই একই আমেরিকা আক্ষরিক অর্থেই তার নিজের সেনাবাহিনী দিয়ে সৌদি আরবকে সুরক্ষা দেয়। 1990 সালে যখন সাদ্দাম হোসেন সৌদি আরব আক্রমণের চিন্তাভাবনা করেছিলেন, আমেরিকা তখন এই মরুভূমির রাজত্ব রক্ষা করতে 5 লক্ষ আমেরিকান সৈন্য পাঠিয়েছিলেন। By the beginning of August 1990, President Saddam Hussein had been threatening for weeks to invade the small oil-rich state of Kuwait. The Tawakalna Republican Guard Division was deployed to fortify the country's border with Saudi Arabia. 5 days later, the United States initiated an Operation Desert Shield was launched. প্রকৃতপক্ষে 9/11-এর সেই ট্র্যাজেডির পর বিশ্ব জানতে পারে যে 19 জন হাইজ্যাকারের মধ্যে 15 জনই ছিল সৌদি নাগরিক। কিন্তু আমেরিকা যখন আফগানিস্তান এবং ইরাকে 1 দশকব্যাপী যুদ্ধ শুরু করলো, সেই একই আমেরিকান সরকার সৌদির বিরুদ্ধে কার্যত কিছুই করেনি এবং সৌদি আরব থেকে তেলের প্রবাহ সচল রেখেছিল। কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো আক্রমণও নেই। একইভাবে যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালালো, আমেরিকা কি করলো? তারা রাশিয়ার $300 বিলিয়ন সার্বভৌম সম্পদ জব্দ করল, রাশিয়ান ব্যাংকগুলোকে গ্লোবাল সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বের করে দিল এবং তাদের অর্থনীতি পঙ্গু করে দিল। তারা একটাই স্পষ্ট বার্তা দিয়েছিল, যদি আপনি কোনো ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করেন, তবে আমরা আপনার দেশ ধ্বংস করে দেব। The U.S. Treasury Department has announced that it will freeze all assets of the Russian central bank held in America. The United States announced sanctions against Russian oil companies. The economy is in turmoil. The pressure on Russia and on Vladimir Putin is growing. কিন্তু কি ঘটেছিল যখন সৌদি আরব ইয়েমেনে সামরিক হামলা চালালো? বোমা হামলা, অনাহার এবং মহামারীতে 3,77,000 মানুষ প্রাণ হারালো। 21 মিলিয়ন মানুষকে চরম মানবিক সংকটে ঠেলে দেওয়া হয়েছিল এবং জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছিল। The conflict has been going on for years, causing mass food shortages. Poverty is everywhere. People there are struggling to meet their basic needs. Thousands have been killed and millions have been displaced so far. People are really dying for nothing. কিন্তু জানেন ইউএস তখন কি করেছিল? কিছুই না। উল্টো আমেরিকা তাদের কাছে অত্যাধুনিক বোমা বিক্রি করেছে, গোয়েন্দা তথ্য দিয়েছে এবং মার্কিন সামরিক বাহিনী মাঝ আকাশে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ করেছে, যাতে তারা নিরবিচ্ছিন্নভাবে বোমা হামলা চালিয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, সৌদি আরবের মতো এই মরুভূমির রাজত্বের বিশেষত্ব কি যে আমেরিকার মতো একটি পারমাণবিক পরাশক্তি একে চোখে হারায়? যেখানে ইরান, ইরাক বা লিবিয়ার মতো তেল সমৃদ্ধ দেশগুলো আমেরিকান সেনাবাহিনীর হাতে ধ্বংস হয়েছিল, সেখানে সৌদি আরব কেন এত বিশেষ সুবিধা পায়? পানি নেই, পর্যাপ্ত শ্রমিক নেই, কোনো ইন্ডাস্ট্রিয়াল বেস বা পারমাণবিক অস্ত্র নেই, তবুও তারা কিভাবে এত প্রভাবশালী হয়ে উঠল? সৌদি আরবের এই পাওয়ার গেম থেকে আমাদের আসলে কি শেখার আছে? এটি 1971 সালের একটি কাহিনী, যখন আমেরিকা প্রায় দেউলিয়া হতে বসেছিল। By 1971, U.S. debt had simply grown too high. The government reports that wholesale prices rose 1.8% in October and indicates that inflation remains a serious problem.
প্রেক্ষাপট হিসেবে বলে রাখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব অর্থনীতিতে 3টি প্রধান ঘটনা ঘটেছিল। নম্বর 1, বিশ্বযুদ্ধের পর আমেরিকার কাছে ছিল বিশ্বের 70% স্বর্ণ, বাকি সব দেশ তখন বিধ্বস্ত। তাই 1944 সালে আমেরিকা সবাইকে একত্র করে বলেছিল, বন্ধুরা, বলটা স্বর্ণ রাখা নিয়ে এত চিন্তা করো না, তোমরা বৈশ্বিক লেনদেনের জন্য US ডলার ব্যবহার করো। আমরা কথা দিচ্ছি প্রতি $35 বিনিময়ে আমরা তোমাদের অ্যাকাউন্টস স্বর্ণ দেব। এভাবেই পুরো বিশ্ব ডলারের উপর ভরসা শুরু করে, কারণ ডলার তখন ছিল স্বর্ণের মতোই মূল্যবান। নম্বর 2, আমেরিকা এই বিশ্বাসের সুযোগ নিতে শুরু করলো এবং পরবর্তী 25 বছরে এক চতুর কাজ করলো। ভাবুন তো, আমেরিকা যদি $10 বিলিয়ন ছাপায় তবে তাদের কাছে ততটুকুই স্বর্ণ থাকার কথা, তাই না? কিন্তু তারা বিশ্বাসের সুযোগ নিয়ে এত বেশি ডলার ছাপালো যে 1970 সালের মধ্যে বিশ্বের ব্যাংকগুলোর কাছে $40-50 বিলিয়ন থাকলেও আমেরিকার কাছে ছিল মাত্র $10 বিলিয়ন স্বর্ণ। অর্থাৎ এটি ছিল একটি বিশাল পঞ্জি স্কিম। যদি মাত্র 3টি দেশও তাদের $12 বিলিয়ন দিয়ে স্বর্ণ ফেরত চাইতো, আমেরিকা দেউলিয়া হয়ে যেত। এই সত্য বুঝতে পেরে 1965 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ডলার বর্জন করে আমেরিকার কাছ থেকে স্বর্ণ ফিরিয়ে নেওয়া শুরু করেন। কেন? কারণ তিনি তখন আর US ডলারের প্রতি বিশ্বাস রাখতে পারছিলেন না। নম্বর 3, এরপরে যা ঘটল তা ছিল বিপর্যয়। সুইজারল্যান্ডও একই পথ অনুসরণ করল। অবশেষে 1971 সালের আগস্টে ব্রিটেন $3 বিলিয়ন নগদ জমা দিয়ে স্বর্ণ দাবি করল, কারণ তারা জানতো US এর কাছে মাত্র $10 বিলিয়ন গোল্ড আছে। তখন রিচার্ড নিক্সন বুঝতে পারলেন আমেরিকা দেউলিয়া হতে চলেছে। 1971 সালের 15 আগস্ট সন্ধ্যায় নিক্সন লাইভ টিভিতে এসে ঘোষণা করলেন, I have directed Secretary Connally to suspend temporarily the convertibility of the dollar into gold or other reserve assets, except in amounts and conditions determined to be in the interest of monetary stability and in the best interest of the United States. আর এভাবেই ডলার তার স্বর্ণের গ্যারান্টি হারিয়ে স্রেফ এক টুকরো কাগজে পরিণত হলো। এখন প্রশ্ন থেকে যায়, যদি ডলারের কোনো দামই না থাকে তবে কেন অন্য দেশগুলো এই মুদ্রা ব্যবহার করবে? সবাই যদি তখন তাদের কাছে থাকা ডলার ফেরত দিয়ে গোল্ড দাবি করত তবে আমেরিকার অর্থনীতি ধূলিসাৎ হয়ে যেত। কিন্তু সেটি কেন হলো না? কারণ ওয়াশিংটনের তুখুর অর্থনৈতিক মস্তিষ্কগুলো একটি চরম সত্য বুঝতে পেরেছিল। স্বর্ণ ছাড়া একটি দেশ হয়তো টিকে থাকবে, কিন্তু তেল ছাড়া আধুনিক বিশ্ব পুরোপুরি অচল। 1970-এর দশকের জাপান বা জার্মানির কথাই ভাবুন। আপনি স্বর্ণ ছাড়া দেশ চালাতে পারলেও তেল ছাড়া কারখানা, জাহাজ বা ঘর গরম করার ব্যবস্থা সচলই রাখতে পারবেন না। আর সেই তেলের ভান্ডারের ওপর বসেছিল সৌদি আরব। The oil kingdom, Saudi Arabia, the world's largest supplier of oil, a kingdom the size of Western Europe, with a quarter of the world's known oil deposits. তাই 1974 সালে মার্কিন ট্রেজারি সেক্রেটারি উইলিয়াম সাইমনকে একটি গোপন মিশনে জেদ্দায় পাঠানো হয়। তিনি সেখানে গিয়ে সৌদি রাজ পরিবারকে এমন এক প্রস্তাব দিলেন যা এর আগে কেউ দেয়নি: নিঃশর্ত সামরিক সুরক্ষা এবং অত্যাধুনিক আমেরিকান অস্ত্র। বিনিময়ে আমেরিকা 2টি কঠিন শর্ত দিল, যা পরবর্তী 50 বছর বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করেছে। প্রথম শর্ত, সৌদি আরবকে তাদের প্রতিটি ফোঁটা তেল শুধুমাত্র US ডলারে বিক্রি করতে হবে। দ্বিতীয় শর্ত, তেলের সেই বিপুল মুনাফা যা সৌদি আরবকে আবার US ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ তেলের ডলার ঘুরে ফিরে আবার আমেরিকার অর্থনীতিতে ফিরে আসবে, যার নাম পেট্রো ডলার রিসাইক্লিং। এটি ছিল এক অসাধারণ মাস্টার স্ট্রোক। জাপান বা ফ্রান্স ডলারকে ঘৃণা করলেও তারা ফেঁসে গিয়েছিল। জার্মানি তেল চাইলে তাকে ডলার দিয়ে তা কিনতে হতো। এমনকি ওপেকের নেতা হিসেবে সৌদি আরব এমন এক ব্যবস্থা করেছিল যে কেউ কুয়েত বা ইরাক থেকে তেল কিনলেও পেমেন্ট ডলারেই করতে হবে। এভাবেই ডলার হয়ে উঠল বিশ্বের প্রধান মুদ্রা, আর সৌদি সরাসরি আমেরিকার কোলে গিয়ে বসল। তবে এটি গল্পের অর্ধেক মাত্র। আমরা যেমনটা জানি, ভূরাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই। US এবং সোভিয়েত ইউনিয়ন একসময় যুদ্ধবন্ধু থাকলেও আজ তারা চরম শত্রু। সৌদি আরব জানে যে তেল ফুরিয়ে গেলে বা নবায়নযোগ্য জ্বালানি সস্তা হলে আমেরিকা তাদের ত্যাগ করতে পারে। তাই তারা নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে 3টি কাজ করেছে। প্রথমত, সৌদি আরব তাদের তেলের রিফাইনারিগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, এক প্রকার কিনে নেওয়া আর কি। বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং ব্রিটিশ তেলের কোম্পানিগুলো বিলিয়ন ডলার ব্যয় করে গালফ নেশনে এবং ইরানে পাইপলাইন রিফাইনারি ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করায়। লিবিয়া বা ভেনেজুয়েলার মতো দেশগুলো তখন কি করেছিল জানেন? তারা ভেবেছিল আমেরিকান কোম্পানিগুলো তাদের দেশ থেকে বের হয়ে গেলে তারা একাই রিফাইনারিগুলো চালাতে পারবে এবং 100% তেলের প্রফিট নিজেদের দেশেই থাকবে।
Gaddafi nationalized the oil industry, creating the National Oil Corporation. A few years later, Gaddafi was dead. This is a momentous day in the history of Libya. Another dictator that tried to sell oil for not dollars, which was Chavez, he threatened to do it. Creo que han sido coronadas con esta joya, la victoria contra ExxonMobil. লিবিয়া বা ভেনেজুয়েলা যখন আমেরিকান কোম্পানিগুলোকে সেনাবাহিনী পাঠিয়ে জোর জবরদস্তি করে বের করে দিয়েছিল, তখন সেসব কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার লসের মুখে পড়ে। আমেরিকা তখন রেগে গিয়ে সেসব দেশকে ধ্বংসই করে দেয়। কিন্তু সৌদি আরব কোনো সেনাবাহিনী পাঠায়নি, তারা পাঠিয়েছিল একদল অ্যাকাউন্টেন্ট। তারা আমেরিকাকে শত্রু নয়, বরং ব্যবসায়িক পার্টনার হিসেবে দেখেছে। 1973 সাল থেকে 1980 সালের মধ্যে ধাপে ধাপে তারা আরামকোর পূর্ণ মালিকানা আদায় করে। প্রথমে 1972 সালে তারা 25% মালিকানা কিনে নেয় $500 মিলিয়ন। 1973 সালে যখন তেলের দাম 300% বেড়ে যায়, সৌদি অনেক টাকা আয় করে। এরপর তারা 1974 সালে আবার আরামকোয়ের আরও 35% শেয়ার কিনে মোট 60% মালিকানা দাবিদার হয়। আবার 1980 সালে তারা আরামকোয়ের বাকি শেয়ার কেনার জন্য নগদ অর্থ প্রদান করে এবং কোম্পানির 100% মালিকানা নিয়ে নেয়। এই প্রক্রিয়ায় সৌদি সরকার আমেরিকান কোম্পানিকে মোট 1.5 থেকে $2 বিলিয়ন প্রদান করে। এর বিনিময়ে তারা আমেরিকানদের মিষ্টি ভাষায় বলেছিলেন, Look, even though we own the oil, you Americans are the best in the world at getting it out of the ground. So why don't you have the factory for us and make money with us? ঠিক এভাবেই সৌদি আরব আমেরিকার অর্থনীতি টিকিয়ে রাখতে বিলিয়ন বিলিয়ন ডলার সার্ভিস ফি দিতে শুরু করলো, তাও সৌদির ফ্যাক্টরি চালানোর বিনিময়ে। আমেরিকানদের কাছে এটি ছিল এক দারুণ ডিল। তারা নগদ টাকাও পাচ্ছিল, আবার গ্যারান্টিযুক্ত সার্ভিস ফিও পাচ্ছিল। পাশাপাশি অফুরন্ত ক্রুড অয়েলও তাদের বড় বড় কারখানার সামনে পৌঁছে যাচ্ছিল, যা তাদের অর্থনীতি টিকিয়ে রাখতে যথেষ্ট। এই ব্যবস্থা সৌদি আরবের সুরক্ষা নিশ্চিত করে। সৌদি আরবের মুনাফা আমেরিকার মার্কেটে ঢুকে এবং আমেরিকান নির্বাচনের ফান্ডিংয়ে বড় ভূমিকা রাখে, যা তাদের পছন্দের রাজনীতিবিদকে ক্ষমতায় বসায়। এরপর সেই প্রেসিডেন্ট ইউএস মিলিটারি পাঠায় সৌদি আরবে, যাতে যে কোনো মূল্যে সৌদি রাজত্ব টিকে থাকে। আর এভাবেই এই পেট্রো ডলার পলিটিক্যাল সার্কেল ঘুরতে থাকে বিভিন্ন লবিস্টের সাহায্য নিয়ে। কোনো মার্কিন প্রেসিডেন্ট যদি সৌদি আরবকে ত্যাগ করতে চান, তবে আমেরিকান লবিস্টরা তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসই করে দেবে। আজ সৌদি আরবের ক্ষমতা আমেরিকার অর্থনীতির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তারা $150 বিলিয়ন ইউএস ট্রেজারি ঋণের মালিক। উত্তর আমেরিকার সবথেকে বড় তেল রিফাইনারিটি তাদের। এমনকি উবার বা নিনটেন্ডোর মতো বড় কোম্পানিতেও তাদের $1 ট্রিলিয়ন বিনিয়োগ রয়েছে। এভাবেই সৌদি আরব যুদ্ধে না গিয়েও তাদের $27 ট্রিলিয়ন খনির মালিকানা রক্ষা করেছে এবং আমেরিকার অর্থনীতির প্রধান স্তম্ভগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যদিও সেই নিয়ন্ত্রণ শুধু ডলার আর অর্থনীতিতেই, রাজনীতিতে সৌদির কিছুই নেই। এই কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয়, আগ্রাসন প্রায় সব কিছু ধ্বংস করে। কিন্তু আপনি যদি এমন একটি উইন উইন চুক্তি করেন যেখানে আপনার পার্টনারের লাভ আপনার সাফল্যের উপর নির্ভর করে, তবে সেই চুক্তি অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর এভাবেই তৈরি হয় আসল লেভারেজ। যদিও বর্তমানে আমেরিকা ইরান যুদ্ধে সৌদি আরবকে আমেরিকার বন্ধু হওয়ার খেসারত বেশ দিতেই হচ্ছে। আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।